জীবনের একটি রোমাঞ্চকর ঘটনা যদি আমার কাছে জানতে চান, আমি বলবো আমার প্রত্যেকটি পাহাড় ভ্রমণ। পাহাড় বড়ই রোমাঞ্চকর জিনিস। এই ধরুন আপনি একটি এবড়ো-খেবড়ো পথ ধরে এগোচ্ছেন। হঠাৎ দেখবেন সেই রুক্ষতাকে বিলীন করে দিল এসে কোনো পাহাড়ি নদী। আকাশের চাঁদ থেকে শুরু করে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা কখন যে আপনার কাছে এসে ধরা দেবে আপনি টেরই পাবেন না। আর এমনই এক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী ছিলাম এইবার পেলিংয়ে গিয়ে। সেই সমস্ত গল্প নিয়ে আমি শর্মিষ্ঠা চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। শাইন উইথ শর্মিতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাবাংলার জার্নিটা, আর আজকে সেই রাবাংলার জার্নি শেষ করে আমরা কিন্তু চলেছি পেলিংয়ের দিকে। আচ্ছা, এখানে বলে রাখি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছো তারা কিন্তু টুক করে আগে রাবাংলার ব্লগটা দেখে আসো। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন জার্নির গল্প বলতে আমি কিন্তু চলে আসব খুব তাড়াতাড়ি আমার নতুন নতুন সব ভিডিও নিয়ে। এখন যাচ্ছি পেলিংয়ের দিকে, আর রাস্তার অবস্থা ছিল ঠিক এই রকমই। প্রচণ্ড রুক্ষ, ভাঙাচোরা, ভয়ঙ্কর একটি এক্সপিরিয়েন্স এই রাস্তা দিয়ে যাওয়ার প্রথমবার পাহাড়ে। আমি তোমাদেরকে এখানে একটা সাজেশন দিয়ে রাখি, তোমরা যদি মনে করো পাহাড়ে আসবে বা পেলিংয়ের দিকে আসবে, আমি পেলিংয়ের পুরো রাস্তাটাই দেখলাম বেশিরভাগ সময় এরকম ভাঙাচোরাই রয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই তোমরা চেষ্টা করবে কোনো বড় গাড়িতে করে আসা। ছোট গাড়িতে করে এই রাস্তা দিয়ে জার্নি করা কিন্তু প্রচণ্ড রকমের বিপজ্জনক হতে পারে। আর এই চক্করে আমাদের কিন্তু আজকের দিনটা শুরু করতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সারা রাস্তাতেই প্রায় আমাদের একটু যেতে যেতে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বার্ড পার্কে। টিকিট কাউন্টার দেখিয়ে দিই, 100 টাকা ফিস। এখন এই রাস্তা ধরে হাঁটছি, এখনও অবধি কোনো পাখির দেখা পাইনি। অনেকটা রাস্তা, হ্যাঁ, কাইন্ড অফ জঙ্গল সাফারি। দিদির খুব ইচ্ছা জঙ্গল সাফারি করার, এটা কিন্তু জঙ্গল সাফারি হয়ে যাচ্ছে। ওই যে দেখ এখানে স্ট্যাচু করে রাখা আছে, এই যে বার্ড পার্কে আমরা চলে এসেছি। বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাই এই বার্ড পার্কে। বার্ড পার্কের ভেতরটা ভীষণই সুন্দর ছিল। শুধু সুন্দর নয়, এখানটা ছিল যথেষ্ট রোমাঞ্চকর। আর সেই রোমাঞ্চকর ঘটনাটা কি চলো বলি। আসলে আমরা যতবার কোনো পার্কে গেছি সেখানে আমরা পশু পাখিদের দেখেছি খাঁচার ভেতর, আর আমরা থেকেছি উন্মুক্ত। তবে এখানে কিন্তু গল্পটা একেবারেই উল্টো। এইটা হলো খাঁচা, আর এই মুহূর্তে আমরা রয়েছি খাঁচার ভেতরে, আর এখানকার পাখিরা রয়েছে উন্মুক্ত। কত ম্যাকাও! এখানে রয়েছে কিছু খরগোশ, কিউট লাগছে, সব দানা খাচ্ছে, দেখ একসাথে, কি কিউট, ভেরি বিউটিফুল। দারুণ কিন্তু জায়গাটা, জায়গাটা দেখো কি গেছে। সেটাই তো বললাম, ব্যাংকটাও ধ্যানে বসে গেছে, দারুণ। বার্ড পার্ক থেকে বেরিয়ে তার পাশেই রয়েছে রাবডেন্স রুইন্স। এখন আমরা এদিকে যাচ্ছি। কত অদ্ভুত সুন্দর না এই বার্ড পার্কটা। এবার এখান থেকে বেরিয়ে এর ঠিক পাশেই ছিল রাবডেন্স রুইন্স। আমরা যাত্রা শুরু করলাম সেখানে যাওয়ার। তবে এখানে রাস্তাটা তোমাদের আগে দেখিয়ে দিই। এরকম একটি খাড়াই রাস্তা দিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পরে তোমরা আসল ডেস্টিনেশনে যেতে পারবে। তাই আমার সাজেশন, যারা বয়োজ্যেষ্ঠ আসছে তোমাদের সাথে বা যাদের হাঁটুতে সমস্যা আছে তাদেরকে এই ট্রেকিংটা না করানোই ভালো। তবে তুমি যদি হও অ্যাডভেঞ্চার প্রেমী, তবে কখনোই এই জায়গাটা কিন্তু মিস করো না, কারণ এই 15 থেকে 20 মিনিটের ট্রেকিংটা তোমার কিন্তু সারা জীবন মনে থাকবে। রাবডেন্স রুইন্স সিকিমের প্রাচীন রাজধানী,
আর এখানকার প্রত্যেকটি ভাঙাচোরা দেয়ালে লেগে রয়েছে সিকিমের নানান ইতিহাস। এখান থেকে এই সবুজ ভ্যালিটা দেখলেও তোমাদের মন কিন্তু একেবারে ভালো হয়ে যাবে। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবে। তো আমাদের পুরো 50 মিনিট মতো সময় লাগলো। ক্যাপ্টেন্স রুইন্সে আমরা গেছিলাম, তখন বাজে ঘড়িতে পুরো 12টা, 1টা। আর এখন বেরোচ্ছি, এখন বাজে হলো 1:50। আমি ভেবেছিলাম আধ ঘন্টায় হয়তো হয়ে যাবে, বাট হয়নি, অনেকটা টাইম টেকিং। তাই যারা এই জায়গাটা ঘুরে দেখতে চাইছো, হাতে অনেকটা সময় নিয়ে একটু আলো আলো থাকতে চলে আসবে। আর এখন আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাব। কোথায় যাচ্ছি গিয়ে বলছি। এখন আমরা চলেছি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। তবে ওই যে বললাম প্রথমেই, আজকে আমাদের রাস্তা খারাপ থাকার জন্য বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর তার উপরে এই বার্ড পার্কটাতে আমরা যথেষ্ট সময়েও ছিলাম, তাই সময়টা অনেকটাই কেটে গেলে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলে যে এরপরে যতগুলো ভিউ আছে সেগুলো দেখার জন্য আমাদের দেরি হয়ে যেতে পারে। তাই এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু বেশিক্ষণ স্টে করা যাবে না। তাই খুব কম সময়ের জন্যই আমরা চলে যাই এই অরেঞ্জ গার্ডেনে। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে এই অরেঞ্জ গার্ডেন। আর এই অরেঞ্জ গার্ডেনটার ভেতরে ঢোকার পরে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে এখানে আমি তাড়াতাড়ি কেন এলাম না। ওই দেখো, আমরা তো এসেছি উইন্টারে, তাই সমস্ত গাছেই ফল ধরে রয়েছে। উইন্টার টাইম, স্বাভাবিক ব্যাপার। পেছনের গাছটা দেখো, জাস্ট ওই গাছটা দেখো, অসাধারণ লাগছে। কিন্তু লোভ সামলাতে পারছি না, 500 টাকা ফাইন নিয়ে নেবে, নয়তো আমি এখান থেকে ছিঁড়েই নিতাম। ফল না খেলেও আমার না ফল পাড়তে ভীষণ ভালো লাগে, অপূর্ব লাগছে, অপূর্ব। টাইম থাকলে আমি এই জায়গাটা অনেকক্ষণ থাকতাম। ভুল করেছি পার্কটায় বেশি টাইম কাটিয়ে দিয়ে, তোমরা আমার মতো ভুলটা করো না। এই জায়গাটা খুব সুন্দর, যখন আসবে এই জায়গাটায় বেশি টাইম নিয়ে আসবে, খুব ভালো লাগবে। ওয়াও, এই জায়গাটাতে আসার জন্য আমি এতক্ষণ ছটপট করছিলাম। রিম্বি নদী, যেটা ঠিক এই অরেঞ্জ গার্ডেনের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, অপূর্ব অপূর্ব। আমি বেশি কথা বলবো না, আমি শুধু তোমাদেরকে দেখাবো। এটুকু তো এতদিনে তোমরা সবাই জেনে গিয়েছো যে পাহাড়ি নদী আমি কতটা ভালোবাসি। পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় শুধু মন চায় এই নদীকে একবার স্পর্শ করে দেখার। আর এইবার প্রথমবারের জন্য সেই সুযোগটা পেয়েছিলাম। খুব ভালো লাগছিল এই নদীর পাশে দাঁড়িয়ে থাকতে, সময় কাটাতে। খুব ইচ্ছে ছিল এখানে বসে একটু মোমো খাবো, একটু অর্গানিক ওয়াইন খাবো, বাট একদম সময় নেই। সেই কারণে আমরা সব কিছু প্যাক করে নিচ্ছি, গাড়িতে গিয়ে বসে বসে খাবো। পাহাড় ইকুয়ালস টু যেরকম মোমো, ঠিক তেমনই বলবো এই অরেঞ্জ গার্ডেন ইকুয়ালস টু কিন্তু এই অর্গানিক ওয়াইন। অবশ্যই এখানে আসলে এগুলো একবারের জন্য হলেও ট্রাই করে দেখো। এগুলো কিন্তু এখানকার মানুষজনের মতনই ঠিক ততটাই সুইট। তো বেরিয়ে যাচ্ছি এখন অরেঞ্জ গার্ডেন থেকে, রিম্বি রিভার দেখে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে, আর হাতে দুটো অর্গানিক ওয়াইন নিয়ে এই দুটো গাড়িতে যেতে যেতে খাবো। জায়গাটা ব্যাপক, আবারও বলছি, অন্য জায়গায় বেশি টাইম ওয়েস্ট না করে পেলিং আসলে এই জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করবে। অনেকটা টাইম নিয়ে আসবে, খুব ভালো লাগবে তোমাদের এখানে, খুব ভালো লাগবে। অরেঞ্জ 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 আর অরেঞ্জ, দারুণ দারুণ জায়গা। দেখো পেছনে কি ভালো লাগছে। ও, পাহাড়ে আসলে আমার শুধু, সত্যি বলছি, শুধু প্রকৃতি না, এখানকার মানুষজন আমাকে ভীষণভাবে ইমপ্রেস করে। আমাকে ভীষণভাবে এটা বোঝায় যে অ্যাকচুয়ালি মানুষের কীরকম হওয়া উচিত। দে আর টোটালি অ্যামেজিং, দে আর অ্যাবসলিউটলি হেল্পফুল, হার্ড ওয়ার্কিং। খুব ভালো লাগে আমার। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো আমরা এবার চলে এসেছি খেচিপেরি লেকে। এখান দিয়ে টিকিট কেটে নিয়েছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার ওপরে অবস্থিত এই লেকে ঢোকার পরেই দেখতে পেলাম অসংখ্য মাছ। আর সেখানে মনে করে সবাই যে এই মাছদেরকে খাবার খাওয়ানো নাকি
খুবই শুভ একটি কাজ। তবে আমার মতে এই পৃথিবীর যে কোনো পশু পাখি বা প্রাণীকে খাওয়ানোটাই অত্যন্ত ভালো একটি কাজ। তার পাশেরই একটি রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম খেচিপেড়ি লেক দেখার উদ্দেশ্যে। কথিত আছে যে এই লেকে নাকি কিছু উইশ করে গেলে সেটা ফুলফিল হয়, তাই এটাকে উইশিং ফুলফিল লেকও অনেকে বলে থাকেন। আর এখানকার লোকেরা, স্থানীয় বাসিন্দারা বা বুদ্ধিস্টরা মনে করেন যে এটি গুরু পদ্মসম্ভবার পায়ের ছাপ। কারণ ওপর থেকে যদি এই লেকটাকে দেখা হয় তাহলে এই লেকটাকে কিন্তু দেখতে ঠিক একটা পায়ের ছাপের মতনই লাগে। অনেক রোগ সারিয়ে তোলার ক্ষমতাও নাকি আছে এই লেকের, তাই বিশ্বাস করেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তাছাড়াও একটি ইন্টারেস্টিং ব্যাপার, এই লেকে নাকি কখনোই কোনো পাতা পড়তে দেখা যায় না। যদি কখনো পাতা পড়েও সেটি নাকি কোনো পাখি এসে ঠিক তুলে নিয়ে যায় লেকটিকে পরিষ্কার রাখার জন্য। এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। তবে বাইরেটা দেখো, দেখে মনে হচ্ছে না কেউ যেন তার শখের ক্যানভাসে রং পেন্সিল দিয়ে ঠিক যেন এই ছবিটাকে তুলে ধরেছে। এই হলো রিম্বি ওয়াটারফলস। আর ঠিক এর পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের রাস্তা। অনেকেই কিন্তু ভুল করে, অনেকে ভাবে এটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এটা দেখে সবাই চলে যায়। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, ওই রাস্তা দিয়ে যেতে হবে। দেখা মিলে গেছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। ও জলের কি আওয়াজ! এই প্রথমবার কোনো ওয়াটারফলস দেখার পরে আনন্দের সাথে সাথে একটু ভয়ও অনুভূতি হচ্ছিল, কারণ ওয়াটারফলসটা ছিল ভীষণই বড় আর খরস্রোতা। তাই এখানে আসলে কিন্তু খুব একটা কাছে যাওয়ার চেষ্টা কেউ কখনো করো না। আমাকে অনেক সময় অনেকেই প্রশ্ন করেছে যে বারবার পাহাড় কেন, পাহাড়ই কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু এত সহজ বলে আমি মনে করি না। তবে সহজে একটা কথাই বলতে পারি, যারা অনেক প্রশ্নের উত্তর এখনো অবধি খুঁজে চলেছে তারা একবার হলেও পাহাড়ে আসুক। সেই শান্তি, সেই উত্তর একমাত্র দিতে পারে এই পাহাড়। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্ট দি জংরি রিট্রিট। মাথায় চাঁদ, মনটা খুশি হয়ে গেছে দেখে আমার। হ্যাঁ চলো। হোটেলে ঢোকার পরে আগে তোমাদেরকে এই রুম ট্যুরটা একটু দিয়ে দিই। দেখতেই পাচ্ছ পুরো কাঠের একটা রুম রয়েছে এখানে, খুবই সুন্দর রুমটা। রয়েছে একটা ডাবল সাইজ বেড, রয়েছে সুন্দর সুন্দর ল্যাম্প, আর এদিকে রয়েছে একটা মিরর উইথ কাবার্ড, সাথেই রয়েছে একটা টিভি, আর এই দিকে রয়েছে একটা দরজা। প্রথমে বুঝতে পারিনি কি, পরে খোলার পরে দেখলাম আরে এটা তো ব্যালকনি। আর ব্যালকনি থেকে যখন বাইরেটা দেখলাম মনে হলো হ্যাঁ এই রুমটাই ঠিক আমি চাইছিলাম, কারণ এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল আজকে আমার এই জ্যোৎস্নাময়ী চাঁদকে। কি অপূর্ব লাগছে তাই না? আমার তো সরতেই ইচ্ছা করছিল না এই বারান্দা থেকে, তবে এতটাই ঠান্ডা লাগছিল তাই গেটটা বন্ধ করে চলে গেলাম রুমে। আচ্ছা, একবার বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটা বেশ পরিষ্কার, সুন্দর, বড়, আর এখানে কিন্তু গরম জলের ব্যবস্থাও রয়েছে। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে গেলাম লাঞ্চটা করার জন্য। আর যেতে যেতে এই দোতলায় এই জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই তোমাদেরকে একবার ভাবলাম দেখিয়ে দিই ডেকোরেশনটা। আচ্ছা, এখন কিন্তু বাজে প্রায় 6টা, আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছে, তাই এসেই আমরা সবার আগে লাঞ্চ করতে চলে যাই সেখানে। আর লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে করে নিই রাতের ডিনারটা। এই রাবাংলা পেলিং সফরে আমাদের ট্রাভেল এজেন্সির এখনও কিন্তু কোনো রকমের খুদ আমরা খুঁজে বার করতে পারিনি। তবে এই হোটেলে আসার পরে যখন আমাদেরকে খাবার সার্ভ করা হলো, প্রত্যেকটি খাবারই আমাদের বেশ ফিকে লেগেছিল স্বাদের দিক থেকে, তাই একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল অবশ্যই। তবে তাও কেটে গেল পরদিন ভোরে।
আসার পর থেকে সত্যি বলছি এই হোটেলের অনেক কিছু আমাদের ভালো লাগেনি, স্পেশালি খাওয়া দাওয়াটা। মনে হচ্ছে একটু হাইজিনটা মেনটেন করতে পারতো এনারা। কিন্তু সিরিয়াসলি বলছি, সকালবেলা উঠে যখন এই ভিউটা দেখতে পেয়েছি না, সাত খুন মাফ। মানে এরকম একটা ভিউ দেখার পরে আর কিছু নিয়ে অভিযোগ করাটা বোধহয় খাটে না, উচিতও না। সত্যি বলছি, বাস মনে হচ্ছে আমি এখানটা থেকে যাই, বাড়ি যেতে ইচ্ছে করছে না। কি অপূর্ব লাগছে সত্যি। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটু কপাল দরকার, এটা আমিও মনে করি। সকাল থেকে তো মনটা এমনিই ভালো হয়ে গেছিলো ভিউ দেখে। আর তারপরে আজকে ব্রেকফাস্টে আমরা পেয়ে গিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। তো আমরা এখন হোটেল ছেড়ে দিয়েছি, বেরিয়ে যাচ্ছি, গাড়িতে রেডি সব। এখানে ভিউ কিন্তু অসাধারণ, ভিউ নিয়ে 100% স্যাটিসফাই। চলো যাওয়া যাক। এই 2-3 দিনের জার্নিটা আজকে কিন্তু শেষ হতে চলেছে। তাই সকালটা সুন্দরভাবে শুরু হলেও মনের কোণায় কোথাও যেন এই একটা কথাই বাজছিল যে আবার বাড়ি ফিরে যেতে হবে। তবে সেই সব মন খারাপকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম স্কাই ওয়াকের দিকে। হ্যাঁ, আজকে আমাদের ভিউ পয়েন্ট বলতে এই একটাই। তো আমরা সকাল সকাল হোটেল ছেড়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকের সামনে। আজকের দিনটা দারুণ লাগবে, সূর্য ঝলমল করে একদম আকাশ ঝলমলিয়ে রেখেছে, পিছনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আরও ভালো ভিউ দেখাবো তোমাদেরকে ওপরে গিয়ে। চলো যাই ভেতরে। চুমকি সিঁড়ি চড়বে না, তাই চুমকি আমাকে বলেছে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে। স্কাইওয়াক খ্যাত এই জায়গাটি পেলিংয়ের কিন্তু একটি অত্যন্ত সুন্দর দর্শনীয় স্থান। এখন হয়তো স্কাইওয়াকের জন্য এই জায়গাটা এতটা ফেমাস, তবে অনেক পুরনো অনেক দিন থেকেই কিন্তু এই জায়গাটি চেংরেজিক স্ট্যাচুর জন্যই বিখ্যাত। এখানে রয়েছে বৌদ্ধিস্টদের অন্যতম পূজিত চেংরেজিক স্ট্যাচু। শুভকে অনেকভাবে কনভিন্স করা হয়েছে। শুভ এত সিঁড়ি দেখে বলে যায় আমি 5তলা বিল্ডিংয়ে উঠবো না। আরে উঠতে পারবি, নাটক করিস না। আয়, ওই যে ওরা হাফ রাস্তায় গিয়ে বসে পড়েছে। এই 137 ফিট উঁচু স্ট্যাচুটি বিশ্বের সবথেকে বড় চেংরেজিকের স্ট্যাচু। আর এই জায়গাটি কিন্তু সকাল সকাল তোমরা ভিজিট করার জন্য চলে এসো যদি সুন্দরভাবে ফাঁকা ফাঁকায় দেখতে চাও। আর হ্যাঁ, এখানে কিন্তু ছোট থেকে বড় সকলের জন্যই এন্ট্রি ফিস হলো মাথাপিছু 100 টাকা। আর এই সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম একদম আলাদা, টোটালি আলাদা। সমস্ত কিছু আমার আলাদা লেগেছে, অপূর্ব। কিছু মিস করো না, জীবনে কিছু মিস করে গেলেও আমি আবারও সেই কথাই বলবো, টাকা জমাও, একটু একটু করে হলেও টাকা জমাও, আর সেই টাকা দিয়ে নিজের পৃথিবীটাকে দেখো। আমাদের চারপাশটা দেখো, পাহাড় দেখো, ঝর্ণা দেখো, সমুদ্র দেখো, বাট দেখো নয়তো প্রচুর জিনিস মিস করে দেবে। এর থেকে সুন্দর জিনিস হয় না। যখন তোমার চোখ কিছু দেখে শান্তি পাবে, আমার মনে হয় সেটা সব থেকে বেশি শান্তির। দেখতে হবে সবাইকে। ওরে বাবা, আবার ভিউ দারুণ। আমার এই জিনিসটাই ভালো লাগে, কাঞ্চনজঙ্ঘা যখন দেখা দেয় না, বাট যখন দেখা দেয় চারিদিক থেকে দেয়। এর ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই না? This is the monastery, but photography is not allowed in this site. তো আমি এটা বন্ধ করে দিলাম। হিমালয়ান রেঞ্জের এই 360 ডিগ্রি ভিউর সৌন্দর্য কতটা আমি তুলে ধরতে পারলাম তোমাদের কাছে, কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। এখন আমরা ওপরটায় উঠে এসেছি, আর এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগছে। তুমি ওখানে ওই ফটোগুলো তুলছিলে, এই যে ওই সময় যদি এখান থেকে তুলতে, ওই হলো স্কাই ওয়াক। এখনো স্কাই ওয়াকটা আমাদের যাওয়া হয়নি, নামার সময় যাব।
এখানের পরে ওখানে যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ সত্যি, বলছি, এখানের পরে ওখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি তো যাব। যারা দর্শক তাদেরকে বলে দিচ্ছি, স্কাইওয়াকে যারা আসবেন তারা স্কাইওয়াকে না গিয়ে উপরে চলে আসবেন মন্দিরে, মন্দিরের থেকে উঠে একদম টেরেসে আসবেন। ওর থেকে অনেক বেটার ভিউ পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট ওপরে তৈরি করা এই কাচের স্কাইওয়াকটা শুধু সিকিম নয়, আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতর স্কাইওয়াক। এই স্কাইওয়াকটা কিন্তু দেখতে যতটা সুন্দর তার থেকেও বড় ব্যাপার হলো এখান থেকে ভিউটা তার থেকে অনেক বেশি সুন্দর তোমরা দেখতে পাবে। তবে সেই ভিউটাকেই যদি তোমরা ভালোভাবে উপভোগ করতে চাও তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব একটু তাড়াতাড়ি এখানে চলে এসো। এখানকার ওপেনিং টাইম হলো সকাল ৮টা থেকে বিকেল ৫টা অবধি। এবারের মতো পেলিংকে বিদায় জানিয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তবে এখানে দাঁড়িয়ে যেই মানুষটিকে ধন্যবাদ না জানালেই নয়, সে হলো সিকম ওভারসিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনারকে। এই পুরো ট্যুরটাই কিন্তু উনি আমাদের জন্য এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর ওনার থ্রুতে কিন্তু এর আগেও আমরা দার্জিলিং ভ্রমণ করেছিলাম। সমস্ত ট্যুরের অভিজ্ঞতাই কিন্তু আমাদের সত্যি বলতে খুবই ভালো ছিল। পাহাড়কে বিদায় জানালেও পাহাড় কিন্তু কখনোই আমাদেরকে বিদায় জানায় না। তাই এরকমই একটা পাহাড়ের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো।